কোম্পানির টাঙ্গুয়া হাওর এখন পানি কম বর্ষার মধ্যে স্টিল আমরা চলে আসছি অ্যান্ড ঘোরার জন্য 100 টাকা কতক্ষণের জন্য? আচ্ছা 100 টাকা। কোথাও ঘুরতে গেলে আমরা সাধারণত সর্বোচ্চ যে পরিমাণ বৈচিত্র্যতা আশা করি, টাঙ্গুয়া হাওর ট্যুরটা ঠিক সেই রকম। এখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এই জায়গাটায় সবুজ পাহাড়, অথই পানি, নীল পানি, আর একই সাথে বিভিন্ন পাহাড়ি ছড়া, এই সব কিছুর সমন্বয়েই টাঙ্গুয়া হাওর ট্যুর। আসসালামু আলাইকুম। রাইডার জিফাতের আজকের এই ভিডিওটি মূলত বর্তমান সময়ে বর্ষাকালের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সুনামগঞ্জ জেলায় অবস্থিত টাঙ্গুয়া হাওর নিয়ে। তো টাঙ্গুয়া হাওর ট্যুরের উদ্দেশ্যে আমাদের সর্বপ্রথম সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা গিয়েছিলাম ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত একটা নন এসি বাসে। নন এসি বাসে আমাদের টিকিট মূল্য ছিল 700 টাকা। এছাড়াও আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম সিলেট পর্যন্ত ট্রেনে যেতে হবে এবং সেখান থেকে বাসে আবার নতুন করে সুনামগঞ্জ পর্যন্ত যেতে হবে। আমাদের বাসের যাত্রা বিরতি দিয়েছিল হবিগঞ্জের হাইওয়ে ইন হোটেলে। সেখান থেকে আমরা প্রায় সকাল 7টা নাগাদ সুনামগঞ্জ শহরে গিয়ে পৌঁছাই। সুনামগঞ্জ শহরে পৌঁছানোর ঠিক কিছু দূর আগেই আমাদের যে পুরাতন বাস স্ট্যান্ড ছিল সেখানে আমরা নেমেছিলাম, কারণ ওইখানটায় আমাদের ঘাটে আমাদের হাউস বোটগুলো বাঁধা ছিল। আমাদের এই ট্যুরটা ছিল মূলত 60 জনের একটা গ্রুপ ট্যুর। টাঙ্গুয়া হাওরের সিজন যেটাকে বলা হয় মোটামুটি সেটা হচ্ছে মূলত বর্ষাকাল কেন্দ্রিক। এখানে বর্ষার মধ্যে পুরো হাওর জুড়ে পানিতে পরিপূর্ণ অবস্থায় থাকে। তো এবার বৃষ্টিপাত আগে হওয়ার কারণে এই সময়টায় পানি চলে আসছে অলরেডি। এর জন্য আমাদের ট্রিপটা, উদ্বোধনী ট্রিপটা এই মে মাসের এই সপ্তাহে, আজকে 17 তারিখ মে মাসের পড়ে গেছে। আমাদের এই যে আমাদের আজকে যে ট্যুর হচ্ছে এটার হিজল যে বোটটায়, এটার উপরে ডেকোরিয়াম এরকম পুরো ডেকোরেশন। টাঙ্গুয়া হাওরের হিজল এই হাউস বোটটা একটা প্রিমিয়াম হাউস বোট। এটা গত বছর থেকে অপারেশন শুরু করেছে, দ্বিতীয় বছরে এসে পদার্পণ করেছে। এই হাউস বোটটাই মূলত 5টা অ্যাটাচ বাথ কেবিন রয়েছে এবং এইটার যে অ্যাকোমোডেশন সিস্টেম, ভেতরে রুমের ডেকোরেশন এবং রুমের স্পেস যেটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। আর একই সাথে এই 5টা অ্যাটাচ যে কেবিন রয়েছে সেখানে আপনারা 10 জন এবং বাইরে যে একটা লবি রয়েছে, লবিতে মোটামুটি 3 থেকে 4 জন খুব অনায়াসে থাকা যায়। তার মানে 10 থেকে 14 জনের গ্রুপ হলে আপনারা খুব আরামসে এই জায়গাটাতে, এই বোটটাতে অ্যাকোমোডেশন নিতে পারবেন খুব সহজেই। আমাদের হাউস বোট ইতিমধ্যেই টাঙ্গুয়া হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সুনামগঞ্জ থেকে। তো ইন দ্য মিন টাইম আমি আপনাদের জন্য একটা সুখবর দিতে চাই। আমার এই ভিডিওটি যারা দেখছেন এবং যারা টাঙ্গুয়া হাওর ট্যুরের পরিকল্পনা করছেন, আমি তাদের জন্য একটা সুখবর দিতে চাই। এই বছরে টাঙ্গুয়া হাওরে আপনারা যদি ঘুরতে যান, এখানকার বাজেট ফ্রেন্ডলি কোনো হাউস বোট হোক বা প্রিমিয়াম হাউস বোট হোক, resortsbd.com থেকে আপনারা খুব সহজে এই হাউস বোটগুলো বুকিং দিতে পারবেন। এবং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনারা এইখান থেকে দেশের বিভিন্ন জায়গায়, হোক সেটা কক্সবাজার, হোক সেটা বান্দরবান বা সাজেক, যে কোনো জায়গারই আপনারা রিসোর্ট বা হোটেল বুকিং দিতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনারা যদি, আমার একটা প্রোমো কোড দিয়েছে ওনারা, রিফাত5, এই প্রোমো কোডটি ইউজ করলে আপনারা এখানে যেই চলমান ডিসকাউন্ট থাকবে তার উপর এডিশনাল 5% ডিসকাউন্ট পাবেন। সুতরাং আপনারা হাউস বোট বুকিং করার ক্ষেত্রে এই জায়গাটাকে যদি কনসিডার করেন, দেন ইউ উইল গো ফর ইট, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু ইউজ রিফাত5 ফর এডিশনাল 5% ডিসকাউন্ট। তো চলুন আমরা আমাদের আজকের যে হাওর ট্রিপ, সেই ট্রিপের বাকি আলোচনায় যাই। হাওর ট্রিপের প্রথম দিনের সকালের খাবার নর্মালি নৌকা যখন চলতে শুরু করে হাওরের উদ্দেশ্যে তখন আমরা খেয়ে ফেলি। তো ট্র্যাডিশনাল খাবার হচ্ছে এখানকার সকালবেলার খিচুড়ি, ডিম ভুনা, বিভিন্ন চাটনি বা আচার, সাথে সালাদ। তো আমরা সেই খাবার দাবার শেষ করে লবিতে চলে আসছি।
হাওর ট্রিপের যে নৌকার জার্নিটা এটা মূলত দুই রকমের হয়ে থাকে। একটা যেটা আমরা সুনামগঞ্জ থেকে শুরু করি সেটা, আরেকটা যেটা তাহিরপুর থেকে শুরু করা যায় সেটা। তো সুনামগঞ্জ থেকে শুরু করলে হাওর পর্যন্ত পৌঁছাতে আমাদের প্রায় 4.5-5 ঘন্টা সময় লেগে যায়। আর যদি আপনারা তাহিরপুর থেকে যান তাহলে সেক্ষেত্রে 1.5-2 ঘন্টার মধ্যেই হাওরে পৌঁছে যায়। আমাদের 60 জনের যে টাঙ্গুয়া হাওরের উদ্বোধনী ট্যুর হচ্ছে আজকে, মোট 3টা হাউস বোটে, তার একটা এইটা, আর এই যে পেছনে 2টা আছে, বাকি 2টা আসতেছে। এবং দুঃখজনকভাবে আমরা আসার একদিন আগে এখানকার যে পানিগুলা এখানে ছিল এগুলো কমে গেছে। এগুলো আগে ছিল 4-5 দিন আগে যখন বৃষ্টিপাত বেশি ছিল তখন পানিগুলো বেশি ছিল, কিন্তু এখন কমে গেছে। এটা কমে যায়, হাওরের পানি বেড়ে গেছে, এটা নদীর পানি কমে গেছে। তো আমরা আশা করছি হাওরের পানি বেশি পাবো, আর বর্ষার সাথে সাথেই এই পানিগুলো আরও বাড়বে ইনশাল্লাহ। অলমোস্ট 4.5 ঘন্টা নৌকা একটানা চলছে আমাদের, এবং চলার পরে আমরা সুনামগঞ্জ বাস থেকে নেমে যে নৌকায় উঠছি আমরা, ওইখানে ওয়েস্টখালী ঘাট যেটা বলে, যেটা ফুল সিজনে, পিক সিজনে আসলে আপনারা পেয়ে থাকবেন। আমরা এখন এসে হাওরের মধ্যে এন্ট্রি নিতেছি, টাঙ্গুয়া হাওর। পুরো এই হাওর এরিয়া জুড়ে প্রায় 46টার বেশি গ্রাম রয়েছে, এবং এইখানটার যেই আয়তন সেটা প্রায় 100 বর্গ কিলোমিটার। তো জাস্ট চিন্তা করুন, এই পুরো একটা জায়গা, অধিকাংশ জায়গায় এই বর্ষার সময় পানির নিচে তলায় থাকে। মানে বর্ষার মৌসুমটা আসলে এই জায়গাটাতে আপনি শুধু পানি আর পানি দেখতে পারবেন, এবং এখানকার মানুষের জীবনযাত্রা খুব ব্যাপকভাবে, খুবই ডেঞ্জারাসলি ব্যাহত হয় এই বর্ষার সময়টায় আসলে। আর শীতের সময়টা যদি আপনারা টাঙ্গুয়া হাওর আসেন তাহলে দেখতে পারবেন এখানটায় প্রায় 200-র অধিক অতিথি পাখি আসে টাঙ্গুয়া হাওরে। এই অঞ্চলে মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস হচ্ছে হাওর। নর্মালি এখন তাদের ঘরে ধান তোলা হয়ে গেছে, আর এই সময়টাই এখন পর্যটন সিজন চলমান অবস্থায় থাকবে। তো এই সময় তারা বিভিন্নভাবে বিভিন্ন পেশার সাথে জড়িত থাকবে। ফাইনালি আমরা হাওড়ে এন্ট্রি নিতেছি, আর আমাদের পেছনে এই যে পিটল গাছের যে লাইন, পুরো লাইনটা, এটা হচ্ছে হাওড়ের অন্যতম সৌন্দর্য। যখন বেশি পানি আসবে, মানে ভরা মৌসুম, ভরা বন্যা, মোটামুটি 10-15-20 দিনের মধ্যেই, তখন এই জায়গাগুলো আরো বেটার লাগবে, অনেক সুন্দর লাগবে দেখতে। আর পাশাপাশি একটা পিটল আর হচ্ছে ওইটা জিন্দাবাদ করি। টাঙ্গুয়া হাওরের আন্ডার ওয়াটার এই যে চিত্র এগুলো খুবই চমৎকার। কোম্পানির টাঙ্গুয়া হাওর, এখন পানি কম বর্ষার মধ্যে, স্টিল আমরা চলে আসছি। অ্যান্ড আমাদের আশেপাশে এখানে 3টা নৌকা, আরো নৌকা যাইতেছে পিছন দিয়ে। খুব একটা খারাপ না, পানি বেশ ঠান্ডা, পানি খুব স্বচ্ছ। কেমন স্বচ্ছ আমি একটা ডুব দিলে দেখা যায় কিনা দেখা যাক। লেটস গিভ এ ট্রাই। ওকে, পুরোপুরি পানিতে ভিজার প্রস্তুতি এটা। হাওরে আসলাম আর পানিতে যদি না ভিজে ঠিকঠাক মতো, তাইলে হলো অবশ্যই সেফটি ফার্স্ট। আমাদের সবার নেমে গেছে অলমোস্ট, আর যারা নামবে না তারা এখানে আছে, মেকআপ শেকআপ করে যারা এখানে নামবে না তারা এখানে বসে। সবচেয়ে এক্সাইটমেন্ট পার্ট এটা হচ্ছে আমাদের হাওরের। নিবেন এটা লম্বা একটা জার্নির পরে লম্বা একটা সময় গোসল করলাম আমরা সবাই মিলে। তারপরে আমাদের হাওরের সবচাইতে লোভনীয় যে পার্ট হাওর ট্রিপের খাবার, সে খাবার সময় চলে আসছে আমাদের দুপুরের খাবার। যেটা দেখতে পাচ্ছেন, হাওরের মাছ সবচাইতে বেস্ট পার্ট এখানকার। আমরা নর্মালি আমাদের দুপুরের খাবারটাই পেয়েছিলাম এখানকার বোয়াল মাছ, এবং সাথে ছিল রুই মাছ, আর ছিল হচ্ছে মুড়ি ঘন্ট, মাছের যে ইয়েগুলো দিয়ে রান্না করা। তো এটা খেয়ে আমরা হাওরের যে মূল লোকেশন ওয়াচ টাওয়ার, যেটা থেকে নর্মালি হাওরের অনেক ভালো একটা ভিউ পাওয়া যায়, সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম।
তো ওয়াচ টাওয়ারটায় যেতে আমাদের যেখানে আমরা থেমেছিলাম গোসল দেওয়ার জন্য সেখান থেকে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো ইন দ্য মিন টাইম আমরা ওয়াচ টাওয়ার যেতে যেতে যারা এখন আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাওরে ঘুরতে এসে প্রথম দিন যদি ওয়েদার ফেভারেবল না হয়, মানে মেঘ না থাকে বা বৃষ্টি না হয়, ইন দ্যাট কেস আপনাদেরকে বিশাল একটা কঠিন পরীক্ষা দেওয়া লাগতে পারে। লাইক মানে সারাদিন প্রচণ্ড রোদ থাকবে আর পানির উপরে থাকা প্রত্যেকটা সময় অনেক উত্তপ্ত থাকে পুরো ওয়েদার। তো আমার ক্ষেত্রে তাই হয়েছে, সারাদিন আমাকে একদম চেহারার উপরে নাইস একটা পাইপ চলে আসছে, কালারেড হয়েছে। আর সামনের দিকে যাচ্ছি আমরা এখন দিনের লাস্ট স্পট, প্রথম দিনের লাস্ট স্পট যেটা, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এখানে ওয়াচ টাওয়ারের আশেপাশে খুব অল্প সংখ্যক কয়েকটা বাড়ি আছে। গ্রামগুলোতে বসতি খুবই কম ওয়াচ টাওয়ারের আশেপাশে, এবং এগুলা বর্ষা মৌসুমে আপনারা দেখবেন শুধুমাত্র বাড়ি কয়টাই পানির উপরে থাকে, বাদ বাকি সবকিছুই পানিতে তলায় থাকে। তো এখানকার মানুষের জীবনযাত্রা খুবই কষ্টসাধ্য হয়ে যায় তখন। এখনই নর্মালি এই সময়টাই তাদের আর মানে পানিপথ ছাড়া আর অন্য কোনো স্থলপথে যাতায়াতের ব্যবস্থা নাই। এখন তো বন্যা এভাবে শুরু হয় নাই, তারপরেও তাদের এই অবস্থা। তো ফাইনালি আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারে, এবং এটা প্রায় বিকাল গড়াই গেছে এরকম একটা সময়। চলে আসছে হচ্ছে ওয়াচ টাওয়ারের এখানে। ওয়াচ টাওয়ারে নর্মালি এরকম শুকনা পাওয়া যায় হচ্ছে শুধুমাত্র যখন সিজন চলমান থাকে না, তখন মানে বর্ষা যখন আসে না তখন। তো এই মুহূর্তে যত নৌকা আছে সবগুলা সিজনের প্রথম ট্যুর হিসাবে সব নৌকাগুলো এসে এখানে দাঁড়াইছে। আর এই জায়গাটাতে আমরা সবাই এই যে রাস্তায় নেমে এখানে পায়চারি করবে, কারণ আর 15 দিন পরে আসলে হয়তো বা এই জায়গাটাতে আর এরকম শুকনো পাওয়া যাবে না, এখানে পানিতে ভর্তি থাকবে। তখন এখানে নৌকা নিয়ে লাইফ জ্যাকেট নিয়ে ঘুরতে হবে। দিনের একবারে শেষ ভাগে আমরা এসে ওয়াচ টাওয়ারে পৌঁছাইছি, এবং এই সময়টায় ওয়াচ টাওয়ারের আশেপাশের যেই কালার কম্বিনেশন, আকাশের কালার থেকে শুরু করে সবকিছু, সূর্যাস্ত দেখতে পাচ্ছিলাম, খুবই চমৎকার। আর নর্মালি যখন আপনারা বর্ষাকালে এখানে আসবেন, বর্ষা মৌসুমে, আপনারা যখন এই ভিডিওটা দেখছেন হয়তো বা ততক্ষণে বর্ষা চলে শুরু হয়েছে বা বন্যা চলে আসছে, সেই সময়টাতে এইখানটায় এই সবুজ ঘাস দেখার কোনো অপশন নাই। তখন আমরা নর্মালি এখানে এসে, এখানে যে ছোট ছোট বাচ্চারা নৌকা নিয়ে ঘুরে, তো তাদের নৌকায় আমরা একটা ছোট রাইড, তখন 100 থেকে 150 টাকার মধ্যে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময়ের জন্য এই জায়গাগুলোতে নৌকা নিয়ে রাইড দেওয়া যায়। আচ্ছা, আমাদের সারা দিনের ঘোরাঘুরি শেষ আজকে। এখন এই পর্যন্ত। এখন আমরা এই ওয়াচ টাওয়ারের এই জায়গা থেকে ব্যাক করে যাব এই মুহূর্তে টেকের ঘাটের ওইখানে। টেকের ঘাটের ওখানে নাইট স্টে হবে। আর ওয়াচ টাওয়ারের এই জায়গাগুলো যেগুলো আছে শুকনা, এগুলো পুরোটাই বন্যার মধ্যে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে একদম। এই পুরোটাই হাওর এরিয়া, এবং পুরোটাই এই যেই উঁচু অংশ দেখা যাচ্ছে, পুকুরের পাড় যেগুলো দেখা যাচ্ছে, এগুলোও ডুবে যায় নর্মালি। সো এটা খুব একটা বেশি দেরি নেই, হয়তো বা 10-15 দিন বা 15 দিনের মধ্যেই দেখা যাবে যে আলটিমেটলি এই পুরো জায়গাগুলো ডুবে যাচ্ছে। ওয়াচ টাওয়ার দেখা শেষে আমাদের এবারের গন্তব্য সরাসরি টেকের ঘাট, কারণ টেকের ঘাটে ওইখানে আমাদের বাকি 2টা স্পট আছে, যেটা মেজর 2টা স্পট, আমরা ওই 2টা স্পট কভার করব। তো ওয়াচ টাওয়ার থেকে ফেরার সময়টাই প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছিল, এবং এই মুহূর্তে আকাশে মেঘের ঘনঘটা, হয়তো বা বৃষ্টি আসবে। হাওড়ে আসলে আমরা বৃষ্টির জন্য সবচাইতে বেশি উদ্গ্রীব হয়ে থাকি, কারণ হাওড়ের বৃষ্টি সবচাইতে সুন্দর।
আর হাওড়ের বৃষ্টি সবচেয়ে রিলিভিংও, কারণ হচ্ছে এখানে উত্তপ্ত একটা ওয়েদার থাকে নর্মালি। যদি বৃষ্টি হয় তাহলে আপনাদের জন্য ভালো হয়। তো আমরাও সেই একই রকমভাবে বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। এই হলো আমাদের হাওড় ট্রিপের দ্বিতীয় দিনের শুরু। আমরা হাওড় ট্রিপের প্রথম দিনে সন্ধ্যার পর থেকে আকাশে অনেক মেঘের ঘনঘটা দেখছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কোনো বৃষ্টি হয় নাই। বাট দ্বিতীয় দিনে ঠিক ভোরবেলা থেকে 4:30 থেকে শুরু হয়েছে বৃষ্টি, এবং এই তুমুল বৃষ্টির মধ্যে সকালে অনেকেই, প্রায় সবাই ঘুমাচ্ছিল। বাট আমি মানে এই বৃষ্টি দেখার লোভ সংবরণ না করতে পেরে সকাল থেকেই জেগেছিলাম। আমাদের নৌকাটা 5টার দিকে জার্নি শুরু করে, কারণ আমরা যে জায়গাটা আসছিলাম টেকের ঘাটে, ওই জায়গাটায় পানি কম ছিল। টেকের ঘাটের একটা ব্রিজ পার হইতে পারলেই আমরা নীলাদ্রি লেক পর্যন্ত পৌঁছে যেতাম, শহীদ সিরাজ লেক পর্যন্ত। কিন্তু আনফর্চুনেটলি ওই জায়গাটায় পানি অনেক কম ছিল, নৌকা যাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না, যার জন্য আমরা ওইখান দিয়ে যেতে পারি নাই। তো আমরা এখন আমাদের নৌকাটা ঘুরাই নিয়ে চলে যাচ্ছি জাদুকাটা নদীর উদ্দেশ্যে। সেখানে আমরা শিমুল বাগান দেখব, শিমুল বাগান দেখার পরে বারিকা টিলা দেখবো, এবং বাকি যে আরেকটা স্পট সেটা দেখব। হাওড় ট্রিপের দ্বিতীয় দিনে আমরা হচ্ছে সকালবেলা উঠে এখন যাচ্ছি জাদুকাটা নদীর উদ্দেশ্যে। জাদুকাটা নদীর উদ্দেশ্যে যাচ্ছি কারণ আমাদের নীলাদ্রি লেকে যাওয়ার জন্য টেকের ঘাটের যে রুট, ওই রুটটাই এখন যথেষ্ট পানি নাই, যার জন্য কোনো নৌকায় ওখানে যাইতে পারতেছে না। সো আমরা এখন যাচ্ছি জাদুকাটা নদীতে। ওইখানটায় আমরা প্রথমে শিমুল বাগান যাব, শিমুল বাগানের পরে আমরা ওইখান থেকে বারিকা টিলে আসবো, দেন আমরা হচ্ছে এই করবো। তো এটা হইতেছে বর্ষাকালে টাঙ্গুয়া হওয়ার সময়। আমি এর আগে গত 3বার আসছি, আনফর্চুনেটলি এরকম সকালবেলা বৃষ্টি পাই না, বিকালে পাইছি, কিন্তু আজকে সকালে বৃষ্টিটা পাচ্ছি, অ্যান্ড দিস ইজ সো ম্যাজিক্যাল। তো এখন যেহেতু এই নদীটাতে পানি কম, জাদুঘাটা নদীতে যাওয়ার জন্য যখন বেসিক্যালি পানি আরো বেশি আসবে, লাইক এই জায়গাগুলা, এই যে গাছগুলো দেখা যাচ্ছে হিজল গাছ, এই পুরো হিজল গাছটার মানে 2-4 ফিট শুধু পানির উপরে থাকবে, বাকি পুরো অংশটা পানির মধ্যে থাকবে, নিচে থাকবে। আর এই যে পাড়গুলো দেখা যাচ্ছে, এই পাড়গুলো ডুবে থাকে। সো বুঝতেই পারতেছেন যে কি একটা অবস্থা হবে। এখন বৃষ্টি হচ্ছে, সকালবেলা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ। এই ওয়েদারটা একদম ম্যাজিক্যাল, বৃষ্টির পানি গায়ে লাগতেছে, খুব আরাম। হিটওয়েভ চলতেছে ঢাকা সহ দেশের 5টা জেলায়, আর এর মধ্যে আমরা এখানে এসে একদম পুরো কোল্ড ওয়েভের মধ্যে পড়ে গেছি। কাছাকাছি চলে আসছি। এখানে এই যে ইনকমপ্লিট ব্রিজ, এটা বিশাল বড় একটা মাল্টি প্রজেক্ট সম্ভবত, কিন্তু এটা ইনকমপ্লিট। তাহিরপুরের জাদুকাটা নদীর এই পুরো এরিয়াটাই ভারতের মেঘালয়ের পাহাড়ের একটা বিশাল রেঞ্জ দ্বারা ঘিরে নিয়ে আছে, এরকম একটা অবস্থা। আমরা প্রায় 5 ঘন্টা জার্নি করে এখন শিমুল বাগান এসে পৌঁছালাম। শিমুল বাগানের এখানে আমাদের মূলত 2টা স্পট কভার করার কথা। একটা হচ্ছে শিমুল বাগান আমার পেছনে করে দেখা যাচ্ছে, আর জাদুকাটা নদী। এই 2টা স্পট আমরা হচ্ছে এখান থেকে কভার করব মূলত। ফুল সিজনে আসলেও, পিক সিজনে আসলেও আমরা এই 2টা স্পটই কভার করি। আর জাদুকাটা নদীর এইখানটার স্পেশালিটি হচ্ছে এখানে দূরে দেখা যাচ্ছে, এখানে মেঘালয়ের যে পাহাড়ের যে রেঞ্জটা আছে, ঝর্ণাও দেখা যাচ্ছে একটা ভিজিবল। তো আমরা এখানে শিমুল বাগান পেছনে ঠিক এই জায়গাতে ঘুরে এখান থেকে ওই পাশে যেয়ে জাদুকাটা নদীতে গোসল দিব, প্লাস ওইখানে একটা টিলা আছে, উঁচু একটা জায়গা, বারিক্কা টিলা ওইটার নাম। আমরা ওই জায়গাটাতে কিছুটা সময় থাকবো। তো এটা হচ্ছে ফুল সিজন বলেন, পিক সিজন বলেন, সব সময় এই 2টা জায়গা কভার করা হয়। আর যখন নর্মালি বৃষ্টির মানে এই নদীতে বা এই জায়গায় পানি কম থাকে, তখন সবাই এসে বাইক নিয়ে শিমুল বাগান, বারিকা টিলা এই জায়গাগুলোকে কভার করা লাগে। এখন যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টির সময়ের জন্য এখন এই জায়গাতে আমরা আসলে বাইক লাগতেছে না, রেজার আমরা এখন নৌকাতেই কভার করবো। আমার দাদা এক সময় ঘোড়ায় চড়া বিয়ে করছে, ঘোড়ায় চড়া ইন্ডিয়া পড়াশোনা করছে, রক্ত যে কথা বলে বুঝছো। শিমুল বাগানের এন্ট্রি পয়েন্টে এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। ভাইকে দেখতে হবে। আর ভিতরে একটা এখানে ক্যান্টিন টাইপের আছে, দোকান আছে। আর পুরো জায়গাটা এরকম একদমই শিমুল গাছের লাইনগুলো দেখলে দেখতে পাবেন, রোগুলা একদম সলিড সোজা, খুবই প্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড একটা জায়গা।
100 টাকা কতক্ষণের জন্য? আচ্ছা 100 বিঘায় জায়গা, 100 বিঘা তো এরা ঘোরাবে না, তারপরে এরা 100 টাকা রাখে। তো আমি নর্মালি ঘোড়া ভয় পাই, মানে ঘোড়া বলতে এই ঘোড়া আর কি, অন্য কোনো ঘোড়া না। তো এই জন্য আমি আসলে ঘোড়ায় উঠতে চাই না, ভয় লাগে আমার। কিন্তু এখানকার ঘোড়াগুলো খুবই সুদর্শন, একদম খুবই কালারফুল, ফ্যান্টাস্টিক। যারা আসবে নর্মালি, আমি এবং আমার ব্রো, আমরা দুইজনে। আমার একটা প্রশ্ন, ঘোড়া যেটা সুদর্শন এটা কিভাবে জাজ করলাম? ঘোড়া সুদর্শন আউটলুক দেখে আর কি, আর অন্য কিছু দেখি নাই। ও তুমি তাহলে ভালো তো যারা এই শিমুল বাগানের একদম লাল টুকটুকে রূপ দেখতে চান তারা অবশ্যই শীতের মধ্যে আসবেন, আর যদি এই বর্ষার মধ্যে আসেন তাহলে আপনারা এরকম সবুজ শিমুল বাগান দেখবেন। তো ট্যুরের এই মুহূর্তে আমরা শিমুল বাগানটা এক্সপ্লোর করে আমরা যাচ্ছি এখন বারিকা টিলার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা নীলাদ্রি লেক এবং বারিকা টিলে দুইটা স্পট কভার করব। পানি কম থাকার জন্য আজকে হচ্ছে শিমুল বাগানের এই জায়গা থেকে আমাদের বারিকা টিলা যাওয়ার জন্য যে নৌকার অপশন, এটা আজকে আমরা পারি নাই, নৌকা নিতে পারি নাই। এইখানে কিছু চার্জার অটো দাঁড় করানো আছে, এগুলো দিয়ে আমরা আজকে এখন বারিকা টিলা প্লাস লেকের ঘাট, নীলাদ্রি লেকের ওইটা কাভার করবো। সব মিলায় ওনাদেরকে পার গাড়িতে, 1 নম্বর গাড়ি কার আপনার সামনে যাবে কে, সব মিলায় হচ্ছে আমাদের 1000 টাকা পার গাড়ি রিজার্ভ লাগতেছে। আমাদের যে এক্সট্রা পার গাড়ি প্রতি যে খরচটা লাগলো, এটা আপনারা যদি নর্মালি বর্ষার মধ্যে আসেন, ভরা বর্ষায় মানে জুন মাসে বা জুলাই মাসে বা আগস্ট মাসে, এই মাসগুলোতে আসলে আপনাদেরকে এই খরচটা, এক্সট্রা খরচটা আপনাদেরকে পে করা লাগবে না। তো তখন আপনারা নৌকা দিয়ে সবগুলো স্পট কভার করতে পারবেন। তো বারিকা টিলার পর্যন্ত যেতে শিমুল বাগান থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওপাশে যে পাহাড়, ওই পাহাড়ে বারিকা টিলা অবস্থিত, কিন্তু এটা যেতে মোটামুটি আমাদের আধা ঘন্টার মতো সময় লাগছে এবং এখানকার রাস্তা খুবই ভয়াবহ। আর একটা কথা যেটা আমি প্রথমে বলি নাই, যে সিলেটের যেই রাস্তা, ঢাকা থেকে সিলেট পর্যন্ত যে রাস্তা নর্মালি সুনামগঞ্জের, এটার অবস্থা খুব একটা ভালো না। তার মানে জার্নির মধ্যে এখানে খুব ভালো একটা ধকল আপনাদেরকে নিতে হবে। আর ট্রেনে যদি সিলেট পর্যন্ত আসেন সেক্ষেত্রে হয়তো বিষয়টা ভিন্ন হবে, ওই এক্সপিরিয়েন্স আমার নাই, এই জন্য আমি শেয়ার করতে পারতেছি না। বাট এখানকার যে রাস্তা যেটা দেখতেছেন, অটো রিক্সায় চড়ে যখন যাওয়া লাগবে, তো এটা আপনারা দেখে অনুমান করতে পারতেছেন খুব সহজে কি অবস্থা হবে। ভালো রাস্তা আছে কিন্তু সেটার পরিমাণ খুবই কম। ফাইনালি আমরা পৌঁছে গেছি শহীদ সিরাজ লেকে। এটা তাহিরপুরের টেকের ঘাটের অন্যতম দর্শনীয় একটা পর্যটন স্পট। আমরা শিমুল বাগান থেকে যে অটোটা নিলাম নিচে থেকে যাদবপুর মন্দির থেকে, ওটা ফাইনালি আমরা চলে আসছি তাহিরপুরের সবচাইতে জনপ্রিয় একটা প্লেস, শহীদ সিরাজ লেক। এটার স্থানীয়ভাবে শহীদ সিরাজ লেক নাম এবং এটাই নাম, কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে নীলাদ্রি লেক নামটা অনেক বেশি পপুলার এখন সবাই। এখানকার যে পানিটা, এই পানিটা নর্মালি নীল কালারের হয়, একদম ব্লু। তো সেই হিসাবে এটার নামকরণ করা হয়েছে নীলাদ্রি লেক, এটা বলে আর কি মানুষ। এই পাশে দেখা যাচ্ছে কয়লা উত্তোলন করা আছে, কয়লা উত্তোলন করে এটা এখানে প্রদর্শন করা হয়। এখান থেকে অনেক নাইস একটা ভিউ পাওয়া যায়। গত বছরের আগের বছর আসছিলাম তখন এই জায়গাটাতে, পুরো জায়গাটাতে গাছ লাগানো হয়েছিল, যেগুলো এখন একটাও নাই, একটাও সার্ভাইভ করে নাই কোনো গাছ। আর পেছনে একদম পুরো ইন্ডিয়া। নীলাদ্রি লেকের সবচাইতে হাইয়েস্ট পয়েন্ট আমরা চলে আসছি, পিক সামিট। আমরা সামিট কমপ্লিট করে ফেলছি এখানে। এটার পানির কালার বারবার চেঞ্জ হয়। তো এখন যে পানি কালারটা দেখতেছেন এটা নীল না, এটা বর্ষার জন্য হয়তো এরকম মনে হচ্ছে, তবে এটার পানি কালারটা এখানকার সবচেয়ে বড় একটা আকর্ষণ। নীলাদ্রি লেকের এখান থেকে আপনারা লাকমাছড়ায় যেতে পারবেন। লাকমাছড়া যেতে এখান থেকে অটো রিজার্ভ নিয়ে যাওয়া লাগে। তো আমরা লাকমাছড়া না যেয়ে আমরা সরাসরি চলে আসছি বারিকা টিলার এখানটায়। বারিকা টিলার বেসমেন্টের এখানে একটা জামে মসজিদ আছে। তো নর্মালি শুক্রবারের দিন যারা আসবেন এখানটায়, তারা এখানে নামাজ আদায় করতে পারবেন খুব সহজেই। আর এখানে বেশ কিছু দোকানপাটও আছে। তো এই জায়গাটা মূলত কোনো ওইরকম ওয়েল প্ল্যান কোনো পর্যটন স্পট না, জাস্ট একটা টিলা। তো টিলার ওপর পর্যন্ত এরকম ছোটোখাটো একটা রাস্তা আছে, যেখানে মোটামুটি 5-7 মিনিট লাগবে আস্তে ধীরে উঠতে। উঠলে আপনারা এখান থেকে যে ভিউটা পাবেন এটা খুবই ম্যাজিক্যাল একটা ভিউ।
পুরা বর্ষার মৌসুমে এখান থেকে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর মধ্যে বেশ কিছু ঝর্ণা দেখা যায় এবং একদম ভরা পানি থাকে সে ঝর্ণাগুলো, এটা দূর থেকে দেখা যায়। অনেকে এদের দেখে আফসোসও করে যে এটা যদি আমাদের থাকতো, বাট আমার এখানে দূর থেকে দেখতে বেশি ভালো লাগে। এই জায়গাটা পুরোটা সবুজ আবৃত এখন। আর এখান থেকে আপনারা নিচে যে মানুষগুলোকে দেখতে পাবেন, এখানে অর্ধেক মানুষ দেখা যাবে যে তারা ইন্ডিয়ান, অর্ধেক বাংলাদেশি। তারা সবাই এখানে তাদের জীবিকার তাগিদে এসে কয়লা থেকে শুরু করে পাথর এই জিনিসগুলো কালেক্ট করে। আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের সর্বশেষ সীমান্ত তাহিরপুরের, এটা ধরে এখানে সামনে আছে হচ্ছে বাংলাদেশের একটা পিলার, লাস্ট সীমান্ত পিলার বাংলাদেশের, এবং ওয়ার্নিং রেঞ্জ যেটা সেটা আমি পেছনে রেখে আসছি আরও, যেখানে লেখা আছে যে আন্তর্জাতিক সীমানা প্রবেশ করে নিষেধ। তারপরে এখানে সবাই আসছে, আর সাইডে ওই জায়গায় কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। পেছনে যেটা এটা হচ্ছে সাদরকাটা নদী, মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা নদী এটা। এই ছিল আপাতত আমাদের 2 দিনের টাঙ্গুয়া হাওর ভ্রমণ। আমরা এখন আবার নৌকায় ফিরে যাব, সেখান থেকে ফিরে আমরা সুনামগঞ্জ পর্যন্ত যাব। সুনামগঞ্জ পর্যন্ত গিয়ে আমাদের রাতের বাসে ঢাকায় ব্যাক করব। তো এখন পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই জানাবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। টাঙ্গুয়া হাওর সহ দেশের যে কোনো জায়গায় ভ্রমণ হোক আপনার রিসোর্ট স্পিডি থেকে বুকিং করে, এবং অবশ্যই সেখানে রাইড উইথ রিফাতের যে প্রোমো কোড রিফাত5 ইউজ করতে ভুলবেন না ফর এক্সট্রা 5% ডিসকাউন্ট। আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আবারও সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আমার ভিডিও। আসসালামু আলাইকুম।